আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডগুলোর তদন্ত নতুন করে সত্যিকারের নিরপেক্ষভাবে জাতিসংঘের অধীনে করার আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনা প্রথমবারের মতো দিল্লিতে সাংবাদিকদের জন্য আয়োজিত কোনো অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি বক্তব্য দিলেন। 23শে জানুয়ারি দিল্লিতে সাংবাদিকদের জন্য আয়োজিত সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে শেখ হাসিনার অডিও বক্তব্য প্রচারিত হয়। প্রায় 10.5 মিনিটের এই অডিও ভাষণে শেখ হাসিনা অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সরিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। দাবি করেছেন, ইউনূস সরকারকে না সরানো পর্যন্ত সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এজন্য তিনি সেনাবাহিনীর প্রতিও আহ্বান জানিয়েছেন বিভাজনমূলক কর্মকাণ্ড নির্মূলে সহায়তা করতে। প্রশ্ন হলো, বাংলাদেশের নির্বাচনের ঠিক 20 দিন আগে একদিকে জাতিসংঘ, আবার অন্যদিকে বাংলাদেশের সেনাবাহিনী ও দেশের মানুষের প্রতি এমন আহ্বান শেখ হাসিনা কেন জানালেন? আবার তিনি গত কিছুদিন ধরে যে ভোট বর্জনের কথা বলে আসছেন সেটি কেন বললেন না? বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনা দিল্লির বিদেশি গণমাধ্যমগুলোর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে 5টি পয়েন্ট তুলে ধরেছেন, যেখানে তার কিছুদিন আগে দেয়া ভোট বর্জনের বার্তাটি নেই। বরং তিনি নিরপেক্ষ তদন্ত সহ বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম খারাপ অবস্থা, সংখ্যালঘু নির্যাতন, সাংবাদিক নিপীড়নের বিষয়গুলো তুলে ধরেছেন এবং এই বিষয়গুলো সুরাহার জন্য সুনির্দিষ্ট 3টি পক্ষের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন। আবার তার বার্তার শেষ দিকে পরিষ্কার যে তিনি প্রথমবারের মতো আন্দোলনে নামার ইঙ্গিত দিয়েছেন। আবার এই অডিও ভাষণ প্রচার কয়েক ঘন্টা আগে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টে আওয়ামী লীগ সভানেত্রী একটি দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেখানে তিনি 2024 সালের আন্দোলনের সময় প্রতিটি প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেছেন। তবে সেই সহিংসতার বিচারিক তদন্ত সীমিত করে ফেলা হয়েছে অভিযোগ করে সেজন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে দায়ী করেছেন। এই সাক্ষাৎকারে শেখ হাসিনা আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে একে রূপান্তরের মোড়কে কর্তৃত্ববাদ বলেছেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দর্শক, গত 19শে জানুয়ারি প্রচারিত ভিডিওতে আমরা জানিয়েছিলাম সাংবাদিকদের জন্য আয়োজিত কোনো অনুষ্ঠানে দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথমবারের মতো অডিও বক্তব্য প্রচার করা হবে। এর মধ্যে সামাজিক মাধ্যমে নানা পক্ষ থেকে গুঞ্জন ওঠে ওই অনুষ্ঠানে শেখ হাসিনা সশরীরে কিংবা ভিডিও বার্তায় বক্তব্য দিবেন। বিশেষ করে গত 17 জানুয়ারি আওয়ামী লীগের 2 সাবেক মন্ত্রী দিল্লিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর থেকে বিষয়টি বেশ চাউর হয়। কিন্তু ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোর দাবি, নিরাপত্তার কারণে শেখ হাসিনার ভিডিও বার্তা বা লাইভ সম্প্রচারের সুযোগ দেওয়া সম্ভব নয়। 2024 5ই আগস্ট থেকে দিল্লিতে রয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দেশ ছাড়ার কয়েক মাস পর থেকে তিনি ভার্চুয়াল মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। এ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গুরুতর অভিযোগ রয়েছে, তবে কোথাও শেখ হাসিনা ক্যামেরার সামনে মুখোমুখি হননি। তাছাড়া দিল্লিতে থাকলেও গত 1.5 বছরে তিনি কখনো ভারতের কোনো অনুষ্ঠানে হাজির হননি। সেই হিসেবে প্রথমবারের মতো কোনো অনুষ্ঠানে শেখ হাসিনার অডিও বার্তা প্রচারিত হলো। আওয়ামী লীগ সভানেত্রী শেষ পর্যন্ত ক্যামেরার সামনে ভাষণ না দিলেও শুক্রবারের অনুষ্ঠানে তার উপস্থিতিকে রাজনৈতিক এবং কূটনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের নির্বাচনের 20 দিন আগে পয়েন্ট সহকারে তিনি এমন কিছু দাবি তুলে সংশ্লিষ্ট পক্ষগুলোর উদ্দেশ্যে তুলে ধরেছেন, যেগুলো নিয়ে গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক মহল ও মিডিয়াতে আলোচনা হচ্ছে। 23শে জানুয়ারির অনুষ্ঠানটির শিরোনাম হলো সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ বা বাংলাদেশে গণতন্ত্র বাঁচাও। অনুষ্ঠানটির আয়োজন করেছে দিল্লিতে অবস্থিত ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া। দিল্লির মাথুরিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সশরীরে হাজির ছিলেন হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ এস সিদ্দিক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল ও অভিনেত্রী রোকেয়া প্রাচী। এছাড়া ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং সাবেক সংসদ সদস্য হাবিব মিল্লাত। অনুষ্ঠানের এক পর্যায়ে শেখ হাসিনার অডিও ভাষণ প্রচার করা হয়। শেখ হাসিনা তার ভাষণের শুরুতে দাবি করেন, চরমপন্থী সাম্প্রদায়িক শক্তির ভয়াবহ আক্রমণে বাংলাদেশ আজ এক অতল গহ্বরের যুগে দাঁড়িয়ে আছে। তিনি এই পরিস্থিতির জন্য বরাবরের মতোই অধ্যাপক ইউনূস ও তার সরকারকে দায়ী করেন। বলেছেন, গণতন্ত্র এখন নির্বাসিত, মানবাধিকার পদদলিত হয়ে গেছে ধুলোতে। সংবাদ মাধ্যমের উপর নিপীড়ন, সংখ্যালঘু ও নারী নির্যাতনের কথা তিনি আন্তর্জাতিক মহলে তুলে ধরেছেন। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কথা তুলে ধরে শেখ হাসিনা দাবি করেছেন, জঙ্গি চরমপন্থার উন্মাদনা দেশ জুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে। তার মতে এর চেয়েও ভয়াবহ ব্যাপার হলো বাংলাদেশের ভূখণ্ড ও সম্পদকে বিদেশি স্বার্থের জন্য লুণ্ঠনের একটি বিশ্বাসঘাতক ষড়যন্ত্র করা হচ্ছে। বাংলাদেশকে বহুজাতিক সংঘাতের চুল্লির দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
এর পরপরে তিনি বক্তব্যে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে এবং বিভাজনমূলক কর্মকাণ্ড নির্মূল করতে সহায়তা করার আহ্বান জানান। এরপর শেখ হাসিনা 5টি পয়েন্ট বা দফা তুলে ধরেন। প্রথমটি হলো অবৈধ সরকারকে অপসারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার করা। তিনি মনে করেন অধ্যাপক ইউনূসের অধীনে বাংলাদেশে কখনোই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে না। দ্বিতীয়ত, প্রতিদিনের সহিংসতার অবসান ঘটানো ও অর্থনীতিকে উন্নত করা। তৃতীয়ত, ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী, নারী ও মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করা। চতুর্থত, বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনা। সবশেষ তিনি জাতিসংঘকে গত বছরের ঘটনাবলী নিয়ে নতুন ও সত্যিকারের নিরপেক্ষ তদন্ত করার আহ্বান জানান। এখানে তিনি দাবি করেছেন বাংলাদেশের মানুষের পাশে আন্তর্জাতিক সম্প্রদায় আছে। বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনার এই ভাষণে প্রথমবারের মতো শুধু আন্তর্জাতিক সম্প্রদায় নয়, বাংলাদেশের সেনাবাহিনী ও দেশের মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। কয়েকদিন আগেও দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া অডিও বার্তায় ভোট বর্জনের কথা বলেছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে নো ভোট নো ভোট। দলটি বলছে ব্যালটে নেই নৌকা, বুথ থাকবে ফাঁকা। দলের সমর্থকরা বলছেন ভোট বয়কট করতে, কিন্তু 23শে জানুয়ারি সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া অডিও ভাষণে তিনি ভোট বর্জনের কথা বলেননি। বলেছেন অধ্যাপক ইউনূসের অধীনে কোনো নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিশ্লেষকরা বলছেন 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা দিল্লি যাওয়ার পর থেকে তার যে রাজনৈতিক তৎপরতা, সেটিতে 23শে জানুয়ারির পদক্ষেপটি হলো তৃতীয় পদক্ষেপ, যেটি বেশ তাৎপর্যপূর্ণ। প্রথম দিকে শেখ হাসিনা দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অডিও বক্তব্য দিতেন। এরপর দ্বিতীয় ধাপে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেন। সব সাক্ষাৎকারই তার মূল কথা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হোক। জনগণ যে দলকে বেছে নেবে তারা সরকার করবে, কিন্তু শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীদের সরাসরি ভারতে অনুষ্ঠান করা কিংবা বক্তব্য দিতে দেখা যায়নি। মাস কয়েক আগে দিল্লিতে জাতীয় প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল আওয়ামী লীগ নেতাদের, শেষ মুহূর্তে সেটি বাতিল করা হয়। পরে জানা যায় দিল্লির বাংলাদেশ হাইকমিশন এই ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আপত্তি জানিয়েছিল, যদিও সরকারিভাবে প্রেস কনফারেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে কোনো পক্ষই বিস্তারিত কিছু জানায়নি। এদিকে 23শে জানুয়ারির অনুষ্ঠানটির আমন্ত্রণ পত্র বিলি শুরু হতেই প্রতিক্রিয়া দেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন বাংলাদেশ সরকার চায় না শেখ হাসিনা ভারতে বসে বিবৃতি দিক। প্রশ্ন হলো মাস 6 আগে আওয়ামী লীগ নেতাদের দিল্লির অনুষ্ঠানে শেষ পর্যন্ত সায় না দেওয়া ভারত সরকার কেন শুক্রবার স্বয়ং শেখ হাসিনার অডিও ভাষণ বিদেশি সাংবাদিকদের জন্য প্রচারের সুযোগ দিল? সূত্রগুলো বলছে গত কয়েক সপ্তাহে বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক পক্ষগুলোর মধ্যে বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেসব বৈঠকে যেসব সমঝোতা হয়েছে তার কিছুটা আঁচ মিলে শেখ হাসিনার 23শে জানুয়ারির বক্তব্যে, যেখানে তিনি জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের কথা বলেছেন, ভোট বর্জনের কথা না বলে সেনাবাহিনীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। আবার বলেছেন অধ্যাপক ইউনূসের অধীনে সুষ্ঠু ভোট সম্ভব নয়। বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো একসাথে 3টি পক্ষের উদ্দেশ্যে আহ্বান জানালেন এবং এর আগে তিনি এরকম দফা ভিত্তিক কোনো বক্তব্য দেননি, যেখানে শুক্রবারের বক্তব্যে 5টি দফা তুলে ধরেছেন। আবার বক্তব্যের শেষ দিকে আন্দোলনের নামারও ইঙ্গিত ছিল, যেখানে যোগ দেওয়ার জন্য দেশের মানুষকে আহ্বান জানিয়েছেন। দর্শক, এই অডিও বার্তা প্রচারের আগে ভারতের সংবাদ মাধ্যম দ্য প্রিন্টে শেখ হাসিনার বিশাল একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়, যেখানে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে একে রূপান্তরের মোড়কে কর্তৃত্ববাদ বলেছেন শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী বলেছেন 2024 সালের আন্দোলনের সময় প্রতিটি প্রাণহানির জন্য তিনি দুঃখিত, তবে সেই সহিংসতার বিচারিক তদন্ত সীমিত করে ফেলা হয়েছে অভিযোগ করে সেজন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে দায়ী করেছেন তিনি। কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ফলে আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না সবচেয়ে বেশি সময় দেশ শাসন করা দলটি। দ্য প্রিন্টকে শেখ হাসিনা বলেছেন তার দলকে নিষিদ্ধ করা মানে আসন্ন নির্বাচনে কয়েক কোটি বাংলাদেশের ভোটাধিকার কেড়ে নেওয়া। তিনি দাবি করেছেন এ ধরনের একটা পরিস্থিতিতে নির্বাচন হলে তাকে মুক্ত, সুষ্ঠু বা বৈধ বলা যায় না। পছন্দের দল বেছে নেওয়ার স্বাধীনতা ভোটারদের থাকতে হবে। কাউকে ভোটে অংশগ্রহণ থেকে বাদ দেওয়া বা ঘরে ঘরে গিয়ে সহিংসতার হুমকি দিয়ে বিএনপি বা জামাতের পক্ষে ভোট দিতে বাধ্য করা চলতে পারে না। আওয়ামী লীগ সভাপতির দাবি, অন্তর্বর্তী সরকার জানে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হলে তারা বিপুল সমর্থন পেত, এ কারণেই তাদের নিষিদ্ধ করা হয়েছে। লিখিত সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন দেশের সবচেয়ে পুরনো ও জনপ্রিয় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে গণতান্ত্রিক বৈধতার দাবি করা যায় না। এটি সংস্কার নয়, রূপান্তরের মোড়কে
কর্তৃত্ববাদ। যদিও অধ্যাপক ইউনূস বরাবরই বলে আসছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে শেখ হাসিনার ভাষ্য, ওই পার্থক্য অর্থহীন, কারণ তার দল প্রচার চালাতে, সংগঠিত হতে বা নির্বাচনে অংশ নিতে পারছে না। জুলাই আন্দোলন দমনে হত্যাকাণ্ড সম্পর্কে শেখ হাসিনা দাবি করেন, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো রক্ষা এবং প্রাণহানি ঠেকানোর তাগিদ থেকেই তার সরকার তখন কাজ করেছে। শেখ হাসিনা বলেন, যা আজ করতে পারেননি তা হলো উগ্রবাদী শক্তি ওই আন্দোলন হাইজ্যাক করে নিয়েছিল। সে সময় সহিংসতার তদন্তে কমিটি করেছিল আওয়ামী লীগ সরকার, যা অন্তর্বর্তী সরকারের সময় আর এগোয়নি। বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, ইউনূস ক্ষমতায় এসে ওই তদন্ত ভেঙে দেন। নিশ্চয়ই তিনি জানতেন এতে তার মেটিকুলাস প্ল্যান উন্মোচিত হয়ে যাবে। তার ওই সিদ্ধান্তই আন্দোলনের পেছনের উদ্দেশ্য ও ক্ষমতা দখলের প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তোলে, বিদেশি সম্পৃক্ততার বিষয়টিও সামনে আনে। এসব প্রশ্নে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, সাংবাদিকদের উদ্দেশ্যে অডিও বার্তা প্রচারের পর শেখ হাসিনাকে ভারত সরকার প্রকাশ্যে বা ভিডিও বার্তা প্রচারের অনুমতি দিবেন কিনা সেটি এখন বেশ গুরুত্ব দিয়ে আলোচনা হচ্ছে। মানে শেখ হাসিনাকে দিল্লি থেকে সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ কবে দেয়া হতে পারে। সূত্রগুলো বলছে, 23শে জানুয়ারি সাংবাদিকদের অনুষ্ঠানে শেখ হাসিনার অডিও বার্তা প্রচার নিয়ে ভারত সরকার উচ্চ মহলের বেশ কয়েকটি বৈঠক হয়। সেসব বৈঠকে উপস্থিত একটি কূটনৈতিক সূত্র মনে করেন, পরিস্থিতি বিবেচনা করে খুব শিগগিরই শেখ হাসিনাকে ভিডিও কিংবা প্রকাশ্য বক্তব্য দেওয়ার অনুমতি দিলে অবাক হওয়ার কিছু থাকবে না। এখন এ পর্যন্ত। বাংলাদেশে জামায়াত ইসলামীকে ক্ষমতায় বসানো হবে এবং বাংলাদেশে মাত্র দুটো রাজনৈতিক দল থাকবে, একটি উদারপন্থী আওয়ামী লীগ, আরেকটি কট্টরপন্থী জামায়াত। এই উদ্দেশ্য 2009 সাল থেকে মার্কিন নীতি নির্ধারকদের কাছে থেকে শুনে আসছি এবং জামায়াতকে সেই যে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হ্যারি কে থমাস সার্টিফিকেট দিয়েছিলেন মডারেট ইসলামিক দল বলে, তখন থেকেই তাদের চেষ্টা জামায়াতকে দিয়ে সরকার গঠন করানো। 2024-এর জুলাই সন্ত্রাসে সে কারণেই জামায়াতকে সর্বাত্মক সহযোগিতা দিয়েছিল যুক্তরাষ্ট্র। বিএনপিকে তখনও তারা ধর্তব্যের মধ্যেই আনেনি। বিএনপির বাইরে জামায়াত ও জামায়াতের অঙ্গ সংগঠনগুলিকে দিয়েই চরম সন্ত্রাসের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করার পর ইউনূসকে সামনে রেখে মূলত যতভাবে সম্ভব জামায়াতকে ক্ষমতায়ন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমনকি জামায়াতের বি টিম হিসাবে এনসিপি তৈরি করা হয়েছে, সঙ্গে এবি টেবি তো আছেই। মজার ব্যাপার হলো, জামায়াতকে যে ক্ষমতায় বসানো হবে তার প্রমাণ হিসেবে আপনারা বিদেশে বসবাসরত ইউটিউবারদের রাতারাতি জামায়াতের পক্ষে বয়ান তৈরি করানোটাকে কি ধরতে পেরেছেন? আর এখন তো ওয়াশিংটন পোস্ট, রয়টার্স, আল জাজিরা সবাই একযোগে বলে দিচ্ছে যে কিভাবে জামায়াতকে ক্ষমতায় বসানো হবে, কিভাবে ক্ষমতায় নিয়ে গিয়ে তাদেরকে কন্ট্রোল করা হবে এবং কথা না শুনলে জামায়াতকে কিভাবে টাইট দেওয়া হবে। পৃথিবীর সবাই বুঝতে পারছে যে জামায়াতকে ক্ষমতায় বসানো হচ্ছে, শুধু বুঝতে পারছে না বিএনপি, কিংবা বুঝতে পারলেও দলটির এখন আর কিছুই করার নেই বলেই মনে হচ্ছে। কিন্তু ক্ষমতায় গিয়ে জামায়াত কি করবে সেটাও এখন $1 মিলিয়ন কোয়েশ্চেন। শরিয়া আইন নাকি মার্কিন যুক্তরাষ্ট্র টাইট দেওয়ার ফলে জামায়াত সোজা পথে হাঁটবে? ক্ষমতা কিন্তু পাক্কা। তথাকথিত জুলাই আন্দোলনের পর থেকে যে ঘটনা প্রবাহ শুরু হয়েছে তার পুরোটাই যে নিয়ন্ত্রিত এবং সকল খেলাই যে মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের নিয়োজিত খেলোয়াড়গণ যেমন আলী রিয়াজ, রজার খলিল, আসিফ নজরুল এবং ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই খেলেছেন, তাতে সন্দেহ করার কোনো সুযোগ আসলে নেই। শেখ হাসিনার পতন, অন্তর্বর্তী সরকারের উত্থান, নির্বাচন ঘোষণার সময়সূচি সবকিছু একটি মার্কিন ছকের ভেতর বসাতে পারেন চাইলে। হঠাৎ করে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে জামায়াতকে নিয়ে যে ভাষা, যে টোনে, যে ইতিবাচক ফ্রেম তৈরি হচ্ছে সেটাই বলে দিচ্ছে যে খেলা কোন দিকে যাচ্ছে। একটি দল যার বাস্তব ভোট ব্যাংক সীমিত, যার সাংগঠনিক শক্তি জাতীয় পর্যায়ে দুর্বল, যাদের রাজনৈতিক ইতিহাস বিতর্কিত, যারা বাংলাদেশের শত্রু, যারা যুদ্ধাপরাধী, তাদের যদি একযোগে গ্রহণযোগ্য, সংস্কারমুখী, সম্ভাবনাময়, দুর্নীতিমুক্ত ইত্যাদি নানা রকম ইতিবাচক শব্দ দিয়ে শক্তি হিসেবে তুলে ধরা হয় এবং তার জন্য বাংলাদেশে মিডিয়াগুলোকে হায়ার করা হয়, তাহলে সেটা সাংবাদিকতার স্বাভাবিক প্রবাহ নয়, এটা ন্যারেটিভ ইঞ্জিনিয়ারিং। বাংলাদেশের 55 বছরের জীবনে একাধিকবার নিষিদ্ধ যুদ্ধাপরাধের অভিযোগে দাগী, শরিয়া আইনের পক্ষে অ্যাডভোকেসি করা একটি দল, যারা নারীদের কাজের সময় কমিয়ে সংসারে বেঁধে রাখার পক্ষে, তাদের কথা আলোচনা করছি আমরা। শেখ হাসিনার আমলেও তারা এই মার্কিন যুক্তরাষ্ট্রের ছায়ায় ছিলেন, কিন্তু 2024-এর
তথাকথিত গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের ছায়ায় তারা শক্তিশালী না, তারাই আসলে সরকারটা চালিয়েছে এতদিন। এখন তাদের প্রচারের মূল সুর দুর্নীতি বিরোধী কথাবার্তা, সামাজিক সংস্কারের কথা, যেন অতীতের কট্টরতা সব মুছে নতুন চেহারা তাদের দেওয়া হয়েছে। কিন্তু এই চেহারা বদলের পেছনে কি সত্যিকারের পরিবর্তন নাকি আন্তর্জাতিক চাপের ফল, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের? ওয়াশিংটন পোস্ট নামের যে পত্রিকাটি, সেই পত্রিকাটিতে যে খবরটি বেরিয়েছে, যে বিশ্লেষণটি বেরিয়েছে, তাতে একটি অডিও বার্তার কথা বলা হয়েছে। সেই অডিও বার্তাতে মার্কিন কূটনীতিককে বলতে শোনা যাচ্ছে যে বাংলাদেশ ইসলামিক দিকে যাচ্ছে, জামায়াত ভালো করবে, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক। এই চায়ের মধ্যে লুকিয়ে আছে একটি কৌশল, জামায়াতকে বৈধতা দিয়ে তাদের কৌশলগত স্বার্থ এগিয়ে নিয়ে যাওয়া, জামায়াতকে ক্ষমতায় বসিয়ে ডিফ্যাক্টো সরকার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কাজ করা। 1 ডিসেম্বর সেই রুদ্ধদ্বার বৈঠকে স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলায় তারা জিজ্ঞাসা করেছেন, আপনারা কি জামায়াতের সাথে কথা বলতে পারবেন? তারা কি আপনাদের অনুষ্ঠানে আসবে? এই যে যোগাযোগ ঘটিয়ে দেওয়ার প্রচেষ্টা, এটি শুধু প্রচেষ্টা নয়, এটি একটি ন্যারেটিভ তৈরির অংশ, জামায়াতকে গ্রহণযোগ্য করে তোলা, যেন এই যে নির্বাচন ঘোষিত হয়েছে সেই নির্বাচনে তাদের উত্থানকে জনপ্রিয়তা বলে চালানো যায়। এই কৌশলের মূলে রয়েছে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্বার্থ রক্ষার প্রয়োজন। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মোকাবেলায়, ভারত মহাসাগরের নৌ প্রভাব বিস্তারে, এমনকি দক্ষিণ এশিয়ায় রাশিয়ার ক্রমবর্ধমান উপস্থিতি মোকাবেলায় বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ। শেখ হাসিনার সরকার যখন চীন এবং রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়েছিল, তখনই ওয়াশিংটন বুঝেছিল যে ঢাকায় তাদের নিয়ন্ত্রণযোগ্য একটি সরকার প্রয়োজন। জামায়াত সেই প্রয়োজনের সবচেয়ে উপযুক্ত সমাধান। জামায়াতের প্রতি আমেরিকার আকর্ষণের কারণ তাদের আদর্শিক অবস্থান নয়, বরং তাদের দুর্বলতা। দীর্ঘদিন নিষিদ্ধ থাকার কারণে এই দলের আন্তর্জাতিক বৈধতার তীব্র প্রয়োজন রয়েছে। এই বৈধতার বিনিময়ে তারা যে কোনো চুক্তি মেনে নিতে প্রস্তুত। চট্টগ্রাম বন্দরের দীর্ঘমেয়াদী ব্যবহার, সেন্ট মার্টিন দ্বীপে সামরিক স্থাপনা, বঙ্গোপসাগরে নৌঘাটির সুবিধা, সবকিছুই জামায়াতের কাছ থেকে পাওয়া সম্ভব, যা অন্য কোনো জাতীয়তাবাদী দল থেকে আদায় করা কঠিন, যদিও বিএনপি এসবে ইতিমধ্যেই হ্যাঁ বলে দিয়েছে। ওয়াশিংটন পোস্টের রিপোর্টে যে কট্টর পন্থার ওষুধ প্রস্তুত রাখা হয়েছে, জামায়াতের জন্য ওষুধ প্রস্তুত রাখার কথা বলা হয়েছে, সেটিও কৌশলের অংশ। যুক্তরাষ্ট্র জানে যে জামায়াত ক্ষমতায় এলে তাদের শরিয়া এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করবে, কিন্তু সেই এজেন্ডা যখন জনগণের প্রতিরোধের মুখে পড়বে, তখন ওয়াশিংটনই আবার মধ্যপন্থী শক্তি হিসাবে হস্তক্ষেপ করবে। এভাবে তারা বাংলাদেশে দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তার করতে পারবে, একবার জামায়াতকে ক্ষমতায় বসিয়ে পরে তাদের নিয়ন্ত্রণ করে। ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে বলে সবাই মনে করছেন, তাতে জামায়াতকে সেরা ফল দিয়ে বিজয়ী ঘোষণা করে এই কৌশলেরই বাস্তবায়ন করতে চায় যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মিডিয়ায় তাদের ইমেজ মেকওভার, দুর্নীতি বিরোধী শক্তি হিসেবে প্রচার এবং মার্কিন কূটনীতিকদের খোলাখুলি সমর্থন, সবকিছু মিলিয়ে এই একটি নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে যেখানে জামায়াতের বিজয় স্বাভাবিক বলে মনে হবে। এমনকি যদি ভোটে কারচুপি থাকে, আন্তর্জাতিক সম্প্রদায় তা মেনে নেওয়ার জন্য প্রস্তুত। বিএনপি এখনো ধরে নিচ্ছে ভোট হলে তারাই জিতবে, কারণ জনসমর্থন আছে, কিন্তু তারা বুঝতে পারছে না খেলাটা ভোটের দিনে নয়, ভোটের আগেই ঠিক করা। আন্তর্জাতিক মিডিয়ায় তাদের কোনো ফ্রেম নেই, সম্ভাব্য শাসক হিসাবে কেউ তাদের নামই নিচ্ছে না, সব আলো গিয়ে পড়ছে জামায়াতের উপর। ফলে বিএনপি যদি শেষ মুহূর্তে এই ইঞ্জিনিয়ারিং ধরতে না পারে, তাহলে শুধু পরাজয় নয়, পরাজয়কেও জনরায় বলে চালিয়ে দেওয়া হবে। আল জাজিরার ভূমিকা এখানে খুবই কৌশলগত। তারা সরাসরি মার্কিন মুখপত্র নয়, কিন্তু যেখানে সরাসরি চাপ কাজ করে না, সেখানে নৈতিক এবং বুদ্ধিভিত্তিক চাপ তৈরি করে, এবং আল জাজিরা সেখানে কাজ করে। তুরস্কের এরদোয়ান দীর্ঘদিন ধরে ইসলামপন্থী দলগুলোকে আঞ্চলিক পুনর্বাসনের কৌশলে বিশ্বাসী। পাকিস্তানের সামরিক নেতৃত্ব এই সবকিছুর মধ্যস্থতায় আছে। এই নেটওয়ার্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বার্থ মিলে গিয়েছে বলেই জামায়াতকে আদর্শ বাহক মনে হচ্ছে তাদের। নিয়ন্ত্রিত নির্বাচন এবং আগে থেকে নির্দিষ্ট করে রাখা ফলাফল, যেখানে জনগণকে ব্যবহার করা হচ্ছে বৈধতার দোহাই দেওয়ার জন্য, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাইরে। দেশ বিক্রি হবে না হুট করে, হবে ধাপে ধাপে, চুক্তিতে, নির্বাচনের মোড়কে। আর সেই বিক্রির সবচেয়ে নমনীয় মাধ্যম জামায়াত ইসলামী। সবচেয়ে বিপজ্জনক দিক, এই প্রক্রিয়াকে গণতান্ত্রিক রূপান্তর বলে আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপন করা হচ্ছে। ইতিহাসে এমন নাটক নতুন নয়, নতুন শুধু মুখোশ। জামায়াতের উত্থান বাংলাদেশের জন্য বিপজ্জনক। একদিকে তারা তাদের মৌলবাদী এজেন্ডা, শরিয়া আইন বাস্তবায়ন করতে চাইবে, নারী অধিকার সংকুচিত করতে চাইবে, ধর্মনিরপেক্ষতা দূর করবে, সংখ্যালঘুদের উপর চাপ বৃদ্ধি করবে। অন্যদিকে আমেরিকার চাপে তারা দেশের স্বার্থের বিপরীতে চুক্তি করতে বাধ্য হবে। ফলে একটি ভয়াবহ সংকট তৈরি হবে। অভ্যন্তরীণভাবে সামাজিক অশান্তি তৈরি হবে, বাহ্যিকভাবে সার্বভৌমত্বের সম্পূর্ণ হারিয়ে যাবে।
আমেরিকার এই কৌশল কিন্তু নতুন নয়। ইরানের শাহ আমল থেকে শুরু করে আফগানিস্তানের তালেবান, মিশরে মুসলিম ব্রাদারহুড, সর্বত্রই তারা ধর্মীয় মানে দলগুলোকে কখনো ব্যবহার করেছে, কখনো বিরোধিতা করেছে। নীতি একটাই, যারা আমেরিকান স্বার্থ রক্ষা করবে তারা ধর্মনিরপেক্ষ হোক বা মৌলবাদী হোক, সবাই বন্ধু। এই কৌশলের সবচেয়ে বিপজ্জনক দিক হলো বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের ক্ষতি। জামায়াতের শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থার আদর্শ, নারীর কর্মক্ষেত্রে বিধিনিষেধের প্রস্তাব এবং রক্ষণশীল ইসলামী নীতিমালা বাংলাদেশের অর্জিত সামাজিক অগ্রগতিকে পিছিয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্র হয়তো অর্থনৈতিক চাপের মাধ্যমে চরম নীতিগুলি ঠেকাতে পারবে, কিন্তু সমাজের মধ্যে যে মৌলবাদী চিন্তাধারার প্রসার ঘটবে তা নিয়ন্ত্রণ করা কঠিন হবে। বর্তমান পরিস্থিতিতে জামায়াতকে ক্ষমতায় বসানোর এই কৌশল বাংলাদেশের জনগণের স্বার্থের অবশ্যই বিপরীত। একটি স্বাধীন, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক বাংলাদেশের পরিবর্তে যুক্তরাষ্ট্র একটি নিয়ন্ত্রিত ইসলামী রাষ্ট্র তৈরি করতে চাইছে, যা তাদের ভূ রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করবে। এই খেলায় বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সামাজিক অগ্রগতি বিসর্জন হয়ে যাচ্ছে, আর তাতে যুক্তরাষ্ট্রের পক্ষে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বাংলাদেশি দালালেরা। কার উপর ভরসা করবেন? বিএনপির উপর? বিএনপি আর জামায়াত কি এক মানে আলাদা? তারা তো এক মায়ের পেটের দুই ভাই। এখন যারা থাকলে জামায়াতকে ঠেকানো যেত তারা নেই, তাদেরকে বাইরে রেখেই তাই নির্বাচনী ছক সাজানো হচ্ছে, যাতে জামায়াতকে জিতিয়ে আনা সহজতর হয়। এই সত্য না বুঝে থাকলে আপনার কপাল পোড়া ঠেকানোর কোনো উপায় নেই। সিদ্ধান্ত নিন আপনি কি করবেন। ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন, ফলাফল আগেই রেডি আছে।